সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনেক লোক আহত হল। মায়ের ভাষা রক্ষায় একমাত্র জাতি পৃথিবীতে যে প্রাণ দিয়েছে। স্বাধীনতা খর্বের ইতিহাস এখানেই শেষ নয়, বরং খর্ব হওয়ার ইতিহাস বাঙালিদের জন্য আরো বেশি কঠোর হল। স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবতে শুরু করলাম। শুরু হলো স্বাধিকার আন্দোলন। 26শে মার্চ 1971 সাল স্বাধীনতা ঘোষণা হলো। আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমিও তাদের একজন গর্বিত সৈনিক। আমি জানি না আপনারা আমাকে কতটুকু ভাবছেন। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। আমি বিএলএফ এর ট্রেনিং নিয়েছি। ইন্টারমিডিয়েট যখন স্বাধীনতা আমাদের বিজয় দিবস হলো, বিজয় পেলাম, তার পরবর্তী উইথিন 1 উইক আমরা চলে গেলাম কলেজে পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের সার্টিফিকেট বা ইত্যাদির ব্যাপারে আমরা তখন কিছুই জানি না। আর আমি একটু দেখেছেন, আমি একজন প্রকৌশলী। ওইখানে পরীক্ষা দেওয়ার পরে আমি চলে আসলাম বুয়েটে পরীক্ষা দিতে। এইভাবেই চলে গেছে। অনেকদিন পরে দেখলাম আমাদের এই সার্টিফিকেট, বিএলএফ সার্টিফিকেটগুলি, অনেকগুলো সার্টিফিকেট এভাবে বিক্রি হয়ে গেছে। আজকে যেগুলি নতুন করে আবার সেই মুক্তিযোদ্ধা লিস্ট তৈরি হচ্ছে। যাই হোক, আমি অহংকার করছি এইটুকু যে স্বাধীনতার যুদ্ধটা দেখেছি, যুদ্ধে অংশ নিয়েছি। একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। আমি মনোহরদীর ছেলে, নরসিংদীর মনোহরদীর। যুদ্ধের সময় আমাদের স্কুলে পাক বাহিনী ক্যাম্প করেছে। তাদের আক্রমণ করার ফলে আমরা একটা রাস্তার ওই পারে অ্যাম্বুশ অবস্থায় শুয়ে আছি। আমার পিঠের উপর ব্যাঙ লাফাচ্ছিল। যখন একটা সময় আমরা টিকতে পারিনি, উঠে যখন বের হয়ে আসলাম, আমাদের কাছে অস্ত্র ছিল না। কয়েকজনের অস্ত্র ছিল, আমাদের সবার অস্ত্র ছিল না। উসমান, আকমল, তারা কয়েকজন বিডিআর ছিলেন, তাদের হাতে অস্ত্র ছিল, আমাদের হাতে অস্ত্র ছিল না। আমরা উঠে যখন আসলাম, গ্রামটা আমার কাছে চেনা মনে হলো না। আমি যখন জিজ্ঞাসা করলাম ওই গ্রামটা কি নাম, আমি একটু বেকায়দা পড়ে গেলাম। আমার চেহারা বা অন্য কিছুর অবয়বের কারণে হয়তো আমাকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক না ভেবে আমাকে পাঞ্জাবি ভেবে ফেলেছে। আমি একটু বিপদেই পড়লাম। কিন্তু বাংলা তো আমি একেবারে খাঁটি বাংলা ভাষায় কথা বলছি, তখন গ্রামের ভাষায়। তখন আরেকজনের এসে বলছে, এ তো শহীদুল্লাহ ছোট ভাই। শহীদুল্লাহ ভালো চিনে। তো পরবর্তী সময় এটা হলো একটা ছোটখাটো অভিজ্ঞতা। যাই হোক, আজকে এই দিনে আমরা 52 সাল থেকে 71 পরবর্তী যতগুলো লোক দেশের কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আমি বিশেষ করে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যাদের আমি নিজ চোখে দেখেছি এবং যার মুখ থেকে আমি তুই শব্দ শুনেছি, এরকম একজন লোকে আত্মাহুতির কারণে আমরা আজকে গভীরভাবে দুঃখিত এবং একই সাথে ওনার আত্মার শান্তি কামনা করছি। আমরা জন্মাই স্বাধীন হয়ে, কিন্তু জীবনের প্রতিটা অংশে আমরা পরাধীনতার কবলে আছি। 71-এর 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হলো। 16ই ডিসেম্বর স্বাধীনতা পেলাম। স্বাধীনতার সুফল উপভোগ করার জন্য 72 সনের ডিসেম্বর মাসে আমরা 70 অনুচ্ছেদ সহ একটা সংবিধান পেলাম। এই সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হলো গত 40 থেকে 45 বছর। সৌভাগ্যবশত সেই 70 অনুচ্ছেদ পরবর্তীতে অনেক কঠোর থেকে কঠোরতম হলো। এই সরকার এসে সেই সংবিধানকে আবার 72 সংবিধানে ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু সাথে আবার ডিএসএ এসেছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমরা বিশ্বাস করি প্রত্যেক সরকার এবং সরকারের অঙ্গ সংগঠনগুলো
তার প্রজাদের সুখ শান্তি ইত্যাদি চায় তাদের মতো করে। আমরা হয়তো অনেকেই তার সাথে মিলতে পারি না বলে অনেক রকম কথা বলি, কিন্তু কোনো সরকার কখনো কোনো সময় তার প্রজাদের ক্ষতি চায় না, এই বিশ্বাসটা নিয়ে আমরা বাঁচতে চাই। আমি কোনো সেলিব্রিটি নই বা আমি কোনো ইম্পর্টেন্ট লোকও নই, কারণ আমি এখানে এসেছি মানুষ হিসাবে মানবিক দায়িত্ব পালনের কিছু কথা বলার জন্য। মানুষের সাধারণ বৈশিষ্ট্য হলো মানুষের, আমি তো একটু জোরে কথা বলি, মানুষের সাধারণ বৈশিষ্ট্য হলো মানুষকে সাহায্য করা। ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে সাহায্য করা। সে কোনো কাস্ট দেখে না, কোনো রেস দেখে না, কোনো ব্ল্যাক বা হোয়াইট দেখে না। আমরা বাঁচতে চাই মানুষের উপকার করে, আমরা বাঁচতে চাই মানুষের ভালোবাসা নিয়ে। আমরা কখনো কোনো সময় কখনো কাউকে ঘৃণা করব না বা আমরা কারো দ্বারা ঘৃণিত হব না। উই মাস্ট নট হেট এনিবডি অর উই উড নট বি হেটেড বাই এনিবডি। আজ 50 বছরের প্রাপ্তি প্রত্যাশা মূল্যায়ন করতে গিয়ে আমাকে বলতে হয় আমাদের অনেক অনেক প্রাপ্তি। আমরা যখন আসি তখন যেখানে আসার কথা আধা ঘন্টায়, আমরা সেই 1-1.5 ঘন্টায় আসি। কষ্ট পেলেও আমরা কিন্তু এখানে প্রাপ্তির কারণে হয়েছে, কারণ ঢাকায় মেট্রো রেল হচ্ছে, পদ্মায় সেতু হচ্ছে, আরো অন্যান্য যে কনস্ট্রাকশন আমাদের চোখের সামনে দেখা গেছে, এটা প্রাপ্তির একটা সামান্য অংশ মাত্র। তার চেয়ে অনেক বড় প্রাপ্তি আমরা পেয়েছি। যারা মুক্তিযুদ্ধ আজকে আছেন আমি দেখেছি তাদের ভাতা 20,000 টাকা উন্নীত হয়েছে। এর চেয়ে বড় প্রাপ্তি কোথায় থেকে? আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি অনেক সময় খুব চিন্তিত হয়ে পড়ি, এ টাকা কোথা থেকে আসে? আমরা যখন কোনো ট্যাক্স দিতে যাই তখন গড়িমসি করি, আমরা যখন ভ্যাট দিতে যাই গড়িমসি করি, সরকারি টাকা কোথা থেকে পায়? এই টাকা আমি ভাবতেও পারি নাই। তবে আমি এইটুকু ভেবে আশ্বস্ত হচ্ছি যে সরকার যে জিনিসটুকুই গ্রহণ করছেন সেইটা সঠিকভাবে মূল্যায়ন করে খরচ করছেন, যার জন্য বিন্দু বিন্দু চলে সিন্ধুতে রূপান্তরিত হয়েছে। প্রাপ্তির পরিসংখ্যান অনেক সমৃদ্ধশালী, কোনো সন্দেহ নেই, কিন্তু কতিপয় ক্ষেত্রে অতি বা কিছু অপপ্রাপ্তি আছে যেটা আমাদের এই অর্জনকে কোনো কোনো ক্ষেত্রে ম্লান করে দেয়। বাংলাদেশের জাতীয় নেতৃত্ব গণতন্ত্রমুখী বা সংসদীয় শাসন ব্যবস্থাকে সাংবিধানিকভাবে গ্রহণ করলেও জীবন পদ্ধতিতে তারা সেভাবে গ্রহণ করতে পারেনি। এখানে আমাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা। একই সাথে সংবিধানের এই সকল বিষয়গুলি পদ্ধতির প্রয়োগের উপর নির্ভর করে। পদ্ধতিগতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংসদীয় শাসন ব্যবস্থা ইহার মূল মন্ত্র। পদ্ধতিগত কাঠামো অস্তিত্ব থাকলেও বাস্তবে তা অনুপস্থিত। পদ্ধতি অর্থহীন হয়ে পড়ে যদি প্রয়োগ না থাকে। A bad administration, to be sure, shall destroy the good policy. But remember, a good administration can never save a bad policy. But you must make a good policy. বিজয়ের মহত্বকে অনুধাবন করতে হবে হৃদয় দিয়ে, ইতিবাচক মনোভাব নিয়ে। মনকে সংকীর্ণতার বেড়াজাল থেকে মুক্ত করে জীবনে মূলধারায় প্রত্যাবর্তন করতে হবে। সব স্বপ্নকে সুসংহত করে দৃঢ়চিত্তে এগিয়ে যেতে হবে। যেগুলি সৎ, সত্য এবং মহৎ সেগুলোকে সাধারণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। স্বাধীনতার অর্থে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা কোনো ভুল বা অসঙ্গতির কোনো কারণ নেই। মানুষের মৌলিক অধিকার খুব সামান্য, খুব সাধারণ, সরল এবং সহজবোধ্য। স্বাধীনতাকে কঠিন করে দেখার কোনো যুক্তিকতাই নেই। মত প্রকাশের স্বাধীনতা, একটি স্বাধীন গণমাধ্যম, স্বাধীনভাবে ধর্ম পালন এবং উপাসনা করার অধিকার, অবাধে অনুষ্ঠান করা এবং স্বাধীন বিচার প্রার্থনার অঙ্গীকার, নিজ আবাসস্থলে নিরাপত্তা এবং অহেতুক তল্লাশিতে নিবৃত্ত থাকা, অহেতুক বন্দী বা গ্রেপ্তার বা শাস্তি প্রদানে বিরত থাকা, এই তো মানুষের সাধারণ এবং
সহজ মৌলিক অধিকার। আমাদের বর্তমান অবস্থান কোথায় এটা অবান্তর, অর্থহীন, কিন্তু আমি কোথায় যাচ্ছি, আমার ডেস্টিনি কোথায়, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। উদ্বেগ মানুষের চিন্তাধারাকে নেতিবাচক করে দেয়, যার ফলে মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়, মানুষ ভয়ঙ্কর হয়ে পড়ে। ভয় থেকে সুরক্ষার জন্ম। অতিরিক্ত ভয় মানুষকে কাপুরুষ করে ফেলে, সুরক্ষার বেড়াজালে আবদ্ধ করে রাখে, আর সুরক্ষার আড়ালে কোনোদিনই ভালো কিছু আশা করা যায় না। কারণ সবচেয়ে ভালো সুযোগগুলি সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে, আর আমরা আশ্চর্যজনকভাবে সত্য যে আমরা এই ঝুঁকিটা নিতেই সবচেয়ে বেশি ভয় পাই। আমরা যখন রাস্তায় বেরি, তখন রাস্তা যেখানে হারিয়ে ফেলি বা ভুলে যাই, আমরা ফিরে এসে অন্য রাস্তা খুঁজি, কিন্তু রাস্তা তৈরি করার মতো সাহস আমরা দেখি না। হয়তো এমনও হতে পারে আর 2 স্টেপ বা 10 স্টেপ গেলে আমরা আমাদের ডেস্টিনিতে যাব। কিন্তু আমরা আজকে এইখান থেকে এই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা রাস্তা তৈরি করে সামনে আসবো, আমরা বিকল্প রাস্তা খুঁজবো না। আপনি নিরামিষ বুঝি তাই বলে ভাববেন না সার তারা করবে না, এমনটা বাবা ঠিক হবে না। একজন মানুষ অসুস্থ না হলেই তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না। তাই বলছি যে কোনো প্রতিবাদ না হলেও আমাকে সবাই পছন্দ করছে, তা কিন্তু ভাবা ঠিক হবে না। একটা সত্য ঘটনার কথা বলি, স্যার এখানে আছে, হয়তো সব আপনারা অনেকে জানেন। নভেম্বর 1971 সাল, হোয়াইট হাউসে ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, রিচার্ড নিক্সন, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতীয় প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট নিক্সন এই বলে স্মরণ করিয়ে দেন যে ভারত যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো না কমায়, বন্ধ না করে, তাহলে আমেরিকা বসে থাকবে না, ভারতকে শিক্ষা দিতে বাধ্য হবে। ইন্দিরা গান্ধীর সাবলীল এবং দৃঢ় উত্তর, ভারত আমেরিকার বন্ধু হতে পারে, কিন্তু আমেরিকাকে বধ হবে না। আর ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে, এবং আমরা জানি কার সহিত কিভাবে আচরণ করতে হয়। প্রেসিডেন্ট নিক্সনের নাকের ডগায় এরকম প্রতি উত্তর দিয়ে ইন্দিরা গান্ধী সেদিনের মার্কিন ভারত যৌথ সাংবাদিক সম্মেলনকে বাদ দিয়ে সরাসরি এয়ারপোর্টে এসে প্লেন নিয়ে ভারতে এসে পড়ে। ভারতে এসে বিমানের চাকা মাটিতে লাগার সাথে সাথে অটল বিহারী বাজপেয়ীকে তিনি বললেন যে বাসায় এসে। অটল বিহারী বাজপেয়ী তখন বিরোধী দলের নেতা। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোনো কাল ক্ষেপণ না করে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন। 1 ঘন্টার উচ্চতার বৈঠক। অটল বিহারী বাজপেয়ী বেরিয়ে গেলেন। জানা গেল রাষ্ট্রসংঘে ভারতে পরে প্রতিনিধিত্ব করবেন বিরোধী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী। রাষ্ট্রসংঘে ভাষণের পর অটল বিহারী বাজপেয়ীকে বিবিসির সাংবাদিক ডোনাল্ড পল জিজ্ঞাসা করলেন, আপনাকে ইন্দিরা গান্ধীর কট্টর সমালোচক বলেই জানি এবং সবাই বিশ্বাস করে, আর তারপরেও আপনি সরকারের হয়ে রাষ্ট্রসংঘে এত গলা ফাটাচ্ছেন কেন? বাজপেয়ী উত্তরে বলছিলেন, একটা বাগানে শুধু গোলাপ ফুল থাকে না, অনেক ফুলই থাকে, আর প্রত্যেক ফুলই ভাবে যে সেই সবচেয়ে সুন্দর। আর এই বাগানটা যখন সংকটাপন্ন হয়, তখন পুরো ফুলই আর স্বাচ্ছন্দ্যে থাকে না। আমি ভারতে বিরোধী দলের নেতা হয়ে আমি সেই বাগানটাকে বাঁচাতে এসেছি, এটার নামই ভারতে জগৎ। আমি আশা করছি আমাদের গণতন্ত্র অগ্রযাত্রা এমনই সাহসী পদক্ষেপ গ্রহণ করবে। বিভিন্ন ভাবে চলে গেছে, সেইটা যদি আমরা চিন্তা করি তাহলে তো মনে হয় পুরো বাজেটের টাকাই এটার মধ্যে। আমি নাম বলছি না, বাজেটের টাকাই পিকে হাজার তো এই
ইদানিংকার, কিন্তু অনেক আগেও তো অনেক অনেক বেশি হয়েছে। কাজেই আমি যে একটু আগে বলছি, আমি ভেবে পাই না যে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছিল যে আমার 15 কোটি হাত আছে, আমি আজকে 36 কোটি হাত। সেই হাতের যে অল্প অল্প করে জমানো টাকা যে এত বেশি হতে পারে পৃথিবীতে, বাংলাদেশ বোধহয় একটা উদাহরণ। বুদ্ধিদীপ্ত শিক্ষা আমাদের মস্তিষ্ক উর্বর করে এবং মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয় বৃত্তিকে সমৃদ্ধ করে। যা শিক্ষা চরিত্রের সততা, সহমর্মিতা, নীতিবোধ এবং দায়িত্ববোধের মতো মৌলিক গুণাবলী গঠন করে, সেই শিক্ষাই আমাদের প্রয়োজন। কেবল ডিগ্রির মানদণ্ডে মাপা শিক্ষা আমাদের দরকার নয়। আমরা মূল্যবোধের শিক্ষা দিচ্ছি কিনা, অথবা আমরা ইউনিভার্সিটিতে কিছু শিক্ষিত বর্বর তৈরি করছেন কিনা, সেটা আমাদের দেখার বিষয় রয়েছে। কারণ আজকের যে ছাত্র, আগামীকাল তারা দেশের কর্ণধার। অতএব আমাদের দেখতে হবে আমরা আজকে দেশের জাতির অভিভাবক হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি রকম দেশটা উপহার দিয়ে দিচ্ছি, এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা তা না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না। পরিশেষে আমি আরেকটা ছোট্ট গল্পের মাধ্যমে আমার বক্তব্যটা শেষ করব। একটি কোম্পানির প্রেসিডেন্ট, তার বয়স হয়ে গেছে, সে কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে ইস্তফা দেবেন। তিনি পরবর্তী যে প্রেসিডেন্ট হবে তার জন্য 2টি খাম, 1 নম্বর এবং 2 নম্বর 2টি খাম রেখে গেলেন এবং বললেন, যদি তুমি কখনো কোনো প্রবলেমে বা কোনো সমস্যায় পড়ো এবং তুমি যদি সেটা সমাধান না করতে পারো, তাহলে প্রথম খামটি করবে। পরবর্তী সময় দ্বিতীয়, যদি আরেকটা সমস্যায় পড়বে, তাহলে দ্বিতীয় খামটি করবে। কালের পরিক্রমায় সে এমন একটা সমস্যায় পড়ছে, যে সমস্যাটা সে আর নিজে দূরীভূত করতে পারছে না। আলমারি থেকে প্রথম খামটা খুলবে। সেই খামে লেখা ছিল, সংকটের জন্য সকল দোষ এবং দায়ভার পূর্ববর্তী প্রেসিডেন্টের উপর ডাইরেক্ট চাপাও। এটা প্রথম খালে লেখা ছিল, সংকটের জন্য যত দোষ, যত দায়ভার সবকিছু পূর্ববর্তী প্রেসিডেন্টের গাড়ে চাপাও। কয়েক বছর পর দ্বিতীয়বার আরেকটা সমস্যার সম্মুখীন হল। স্বাভাবিকভাবে দ্বিতীয় খামটি খুলল। সেখানে লেখা ছিল, পরবর্তী প্রেসিডেন্টের জন্য এরূপ 2টি খাম তৈরি করো, অর্থাৎ তোমার যাওয়ার সময়। থ্যাংক ইউ।